Understanding of WBCS Mains English Descriptive Papers, its trends and suggestion. Okay, 2023 সালে অর্থাৎ লাস্ট যে WBCS প্রিলিমিনারি এক্সামটা একটা ভয়ঙ্কর পরীক্ষা একটা হয়ে গেল, সেটা বেশ কয়েকটা প্রশ্ন এবং আশঙ্কা ছেড়ে গেল। সেগুলো কি ক্লাসের শুরুতে একবার ভেবে নিই। 1 নাম্বার, যদি প্রিলি এরকম কঠিন হয় আর এই কাঠিন্য ভাবটা যদি মেন্সেও বজায় থাকে, তাহলে মেন্সে কেমন প্রশ্ন আসতে চলেছে। আমি আজকের ইংরেজি ডেসক্রিপটিভ টপিকটার ওপরেই কথা বলছি, তো এই পেপারটার মেন্সে কোশ্চেন কেমন আসতে চলেছে, বাকিগুলোর জন্যও কিন্তু প্রশ্নটা থাকে, আমি আলোচনা করি বা না করি। অ্যান্ড সেকেন্ড কোশ্চেন, যে পিএসসি বোর্ড যে একটা হাওয়া তৈরি করছে বা একটা ইঙ্গিত দিচ্ছে যে WBCS পরীক্ষাটা অনেকটা ইউপিএসসির ধাঁচে তৈরি হবে, তো যদি সেরকম হয়, যার আভাস আমরা অলরেডি পাচ্ছি, তাহলে এই পেপারটা কেমন হবে। এবং সর্বোপরি বড় প্রশ্ন হচ্ছে যে এই রকম পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এই পেপারটার প্রস্তুতি কেমনভাবে নেব। ওকে, এখন প্রশ্নটা সব রকম স্টুডেন্টদের জন্যই ইম্পর্ট্যান্ট। যেমন যে ধরো খুব দামি কোনো লাখ টাকা খরচ করা ইনস্টিটিউশনে পড়ছো বা অন্য কোনো কোচিং সেন্টারে পড়ছো, সে গাদাগুচ্ছের 30-40টা হয়তো জিএস পেপারের মতন কি বলা যায় ডেসক্রিপটিভ রাইটিং বা রচনা বা প্যাসেজ মুখস্থ করে যাবে, নাকি যে একদম কোথাও পড়ো না টেনশানে আছো সে এটাকে বাদ দিয়ে দেবে, না কীরকমভাবে প্রস্তুতি নেবে। ওকে, তো আমরা আজকে যেটা করব, আজকে আমরা পুরনো বেশ কয়েক বছরের প্রশ্ন তোমাদের সামনে, অর্থাৎ আমি এবং তোমরা আমার স্টুডেন্টরা একটু ঘাঁটাঘাঁটি নাড়াচাড়া করে জিনিসটা যেটা বুঝতে চাইবো, সেটা হচ্ছে এই যে এক্স্যাক্টলি যে জায়গা থেকে আমাদেরকে মেনলি প্যাসেজ বা এসে, ছোটো করে যদি আমি বলি শর্ট এসে লিখতে দেওয়া হয়, সেই জায়গাগুলো কি, সেই সেক্টরগুলো কেমন, সেটা কি কোনো ট্রেন্ড ফলো করে, সেটা কি কোনো সাজেস্টিভ আকারে আমরা কোনো ধাঁচে ফেলতে পারি, নাকি একদমই র্যান্ডাম, কোনো মতেই কোনো প্যাটার্ন ফলো করে না। এবং সেকেন্ড কোশ্চেন ইজ দ্যাট, যে আমরা যে কাঠিন্যের কথা বলছি, সেই কাঠিন্য কোন জায়গাটায় আসছে, অর্থাৎ বিগত বছরগুলোর তুলনায় আগামী বছরগুলোতে ডেসক্রিপটিভ পেপারের অ্যানালাইসিস যদি আমরা করতে থাকি, তো কোন জায়গাটায় এই ডিফিকাল্টিস লেভেলটা বাড়ছে এমন যে আমার ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে। সুতরাং সেখানটায় আমার খুব ভালো করে ঠান্ডা মাথায় প্রস্তুতি নিতে হবে কোপ আপ করার জন্যে। ওকে, তো আমরা আজকে সেইটার ওপর ক্লাস করব, সেই জন্যই ক্লাসটার নাম আন্ডারস্ট্যান্ডিং অফ WBCS মেন্স ইংলিশ ডেসক্রিপটিভ পেপার, ইটস ট্রেন্ডস অ্যান্ড সাজেশন। ওকে, চলো শুরু করা যাক। আগে আমরা একটু পুরনো প্রশ্নগুলো দেখে তারপরে আমরা প্যাটার্ন সাজাই, ঘুঁটি সাজাই, আর তারপরে সাজেশন ভাবি। ওকে, চলো। ওকে, এরপরে আমরা যখন এই জিনিসটা অর্থাৎ বিগত কয়েক বছরের প্রশ্ন ঘাঁটবো, একটা খুব মজার জিনিস আমরা পাবো, টের পাবো, উপহার পাবো। আমি তোমাদেরকে 2018, 19, 21, 20তে পরীক্ষা হয়নি করোনার জন্যে, 22, 18, 19, 21, 22 4 বছরের প্রশ্ন তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। এখন আমরা 4 বছরের প্রশ্ন ফলো করলে WBCS এর অন্তত পরিপ্রেক্ষিতে যে অদ্ভুত প্যাটার্ন বা অদ্ভুত ট্রেন্ড খেয়াল করতে পারি, সেটা হচ্ছে এইটা, যে মোট মাত্র 3টে সেগমেন্টে সমস্ত রচনাগুলোকে ফেলা যায়। আমি বলছি ইংরাজির ক্ষেত্রে যেগুলো প্যাসেজ বা ডেসক্রিপটিভ রচনা, শর্ট এসে টাইপের লিখতে দেওয়া হয়, সেগুলোর কথা, চিঠি, রিপোর্টিং, প্রেসি, এগুলোর কথা বলছি না। পার্টিকুলার ওই সেকশনটা নিয়ে আমি ডিসকাস করছি। ওকে, বাকি অংশ পরে ডিসকাশন করব। অর্থাৎ
খুব যে র্যান্ডামাইজড করা হয় সমস্ত টপিকগুলোকে, টপিকগুলোকে এরকম নয়। মানে যেরকম প্রতি বছর আলাদা আলাদা জায়গায় থেকে আলাদা আলাদা কনসেপ্টের ওপরে লিখতে দেওয়া হয়, এরকমটা নয়। কীরকমটা হচ্ছে এরকম যে দেখো, মোট অন অ্যান অ্যাভারেজ বা অ্যাপারেন্টলি বা অন বার্ডস ভিউ, টেকনোলজি অ্যান্ড লাইফস্টাইল, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ, সেকেন্ড বড় মানে ব্ল্যাঙ্কেট টপিক, অ্যান্ড থার্ড হচ্ছে সোসাইটি অ্যান্ড এডুকেশন। 4 বছরের সমস্ত লিখতে দেওয়া রচনা এই 3টে জিনিসের মধ্যেই পড়েছে, টেকনোলজি অ্যান্ড লাইফস্টাইল, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ, অ্যান্ড সোসাইটি অ্যান্ড এডুকেশন। কীরকম? চলো আমরা একটু কোশ্চেন ওয়াইজ বা টপিক ওয়াইজ ডিসকাস করে নিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, টেকনোলজি অ্যান্ড লাইফস্টাইল প্রথম পার্টে আমরা 4টে রচনা পাই থ্রু আউট দ্য 4 ইয়ার্স। যেমন 1 নাম্বার, সোশ্যাল মিডিয়া অন লাইফ, বুন অর বেন। আমি এগুলোকে ছোট করে মূল মুদ্রাটা লিখেছি, পরীক্ষায় আরেকটু বিস্তৃত করে দেয়া আছে পরীক্ষার প্রশ্নপত্রে। অর্থাৎ জীবনের ওপরে, আমাদের বর্তমান জীবনের ওপরে সোশ্যাল মিডিয়ার প্রভাব বুন না বেন, আশীর্বাদ না অভিশাপ। সেকেন্ড, মিনেস অফ স্মার্টফোন 2021 পড়েছে, এটা 2019-এ পড়েছে। মডার্ন লাইফ ইন এআই 2022-এ পড়েছে। অ্যান্ড সার্চ ইঞ্জিন অন দ্য ইন্টারনেট, ইজ ইট ডেভিল অর লর্ড। অর্থাৎ আমরা যে একটা সার্চ ইঞ্জিন, ধরা যাক গুগল বা আমাদের ক্রোম, ঠিক আছে, যে আমরা যে ইন্টারনেটে যে সার্চ করি, একটা সার্চ ইঞ্জিন, এইটার উপরে প্রশ্ন করেছে। এটা কবে পড়েছে? 2022। 2টো প্রশ্ন পড়েছে 2022-এ, একটা প্রশ্ন 19-এ, একটা প্রশ্ন 21-এ। তাহলে ভেবে দেখো, 4টে বছরেই কিন্তু পার্টিকুলার এই টপিকগুলোর উপরে প্রশ্ন করেছে, যে কোনো মডার্ন ইনভেনশন বা মডার্ন টেকনোলজি বা আমাদের জীবনের টেকনোলজির যে ইনভলভমেন্ট, সেটার এফেক্ট, সেটা এআই আকারে হতে পারে, মোবাইল আকারে হতে পারে, সোশ্যাল মিডিয়া আকারে হতে পারে। এবং প্রশ্নের প্যাটার্ন সেই আদ্যিকালে ছোটোবেলায় আমরা যখন একদম কচি অবস্থায় বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপের রচনা পড়তাম, এক্স্যাক্টলি তাই। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভেবে দেখো, মানে সরাসরি সোশ্যাল মিডিয়া অন লাইফ, আমাদের জীবনে এই যে সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমের প্রভাব বা সমাজ মাধ্যমের সাথে আমাদের জীবনের যে এইরকম একাত্মীকরণ বা জড়িয়ে যাওয়া, সেটা আশীর্বাদ না অভিশাপ। একদম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ প্রশ্নটা যেন আজকের দিনে সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলে দিয়েছে। জাস্ট বিজ্ঞানের জায়গায় সোশ্যাল মিডিয়া। এবং সেম হেয়ার, মডার্ন লাইফ ইন এআই, সেদিন বিজ্ঞান ছিল, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। সেম হেয়ার, সার্চ ইঞ্জিন অন ইন্টারনেট, ইন্টারনেটে সার্চ ইঞ্জিনের ফলে আমরা কি দেখি? আমরা যেন আরো কিছু সার্চ করতে থাকি। তো এই সার্চ ইঞ্জিনে সার্চ করার আমাদের টপিক কি, আমরা কি সার্চ করতে চাই, সেই সার্চ করার যেগুলো সার্চ করি, তাতে যেগুলো পাচ্ছি, তাতে আমাদের লাভ হচ্ছে, আমরা ভালো জিনিস সার্চ করছি নাকি ভালো সার্চ করতে গিয়ে খারাপ জিনিস সার্চ করছি, সার্চ করার মাধ্যমে আমাদের প্রাইভেসি কীভাবে এক্সপোজ করে দিচ্ছি, এই বিষয়টা আলটিমেটলি সেই কিন্তু টেকনোলজি, আলটিমেটলি কিন্তু সেই দেখো আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে রিলেট হওয়া, আলটিমেটলি স্মার্টফোনের সাথে রিলেট হওয়া, প্রত্যেকটাই অলমোস্ট একটা গাছের যেন 4-5টা শাখা দিয়ে তৈরি করা রচনা বা প্যাসেজ। দেখো সবগুলো যুক্ত। মডার্ন লাইফ ইন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আমাদের জীবনে কি কি প্রভাব ফেলছে, তার ফলে জীবন কোন জায়গাটা সুবিধে হচ্ছে, কোন জায়গাটায় কাজ ইজি হচ্ছে, কোন জায়গাটায় এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্রিয়েশনে ব্যাঘাত সৃষ্টি করছে, আমাদের মতন একটা তৃতীয় বিশ্বের যেখানটায় প্রচুর জনসংখ্যা বা জনবসতি। সেম মোবাইল ফোনের অসুবিধে এবং মজাটা একটু পরে বলছি। সবগুলো দেখো টেকনোলজি অ্যান্ড লাইফস্টাইলের মধ্যে জুড়ে রয়েছে। এবং তুমি প্রশ্নপত্র খুলে দেখো, এই প্রশ্নগুলোই এসছে। তুমি হয়তো র্যান্ডামলি দেখে গেছো, কখনো সাজিয়ে গুছিয়ে দেখোনি, আমি তোমাদেরকে সেইটা করে দিচ্ছি। সেকেন্ড চ্যাপ্টারে বা সেকেন্ড পার্টে চলে আসি। সেকেন্ড পার্ট, হোয়াট ডাজ দ্য সেকেন্ড পার্ট সে? সেকেন্ড পার্ট সেজ এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ। এনভায়রনমেন্ট দেখো, এটাও কিন্তু একটা রিলেটেড একটা ব্রাঞ্চ।
বা রিলেটেড একটা সেগমেন্ট হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের কোনো কিছু, এনভায়রনমেন্টের ডাইরেক্টলি কোনো কিছু ইনভলভ হয়ে রয়েছে এবং এনভায়রনমেন্টের সাথে আমাদের হেলথ রিলেটেড কিছু বা ডাইরেক্টলি আমাদের হেলথের উপরে কোনো ইস্যু। যেমন ধরা যাক তিনটে। নয়েজ 2018, গ্লোবাল ওয়ার্মিং 2019 অ্যান্ড জাঙ্ক ফুড অ্যান্ড ডিজিজ 2021। এগুলো অলমোস্ট পরস্পরের সাথে কাছাকাছি সম্বন্ধযুক্ত টপিক এক একটা। নয়েজ পড়েছে, নয়েজের জায়গা পলিউশন পড়ে যেতে পারত বা হয়তো আগামী দিন পড়তে চলেছে। নয়েজ আকারে পড়তে পারে, সাউন্ড আকারে পড়তে পারে, অর্থাৎ নয়েজ পলিউশন হতে পারে, সাউন্ড পলিউশন হতে পারে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হতে পারে, এনভায়রনমেন্টাল পলিউশন হতে পারে, ওয়াটার পলিউশন হতে পারে, ভ্যারাইয়াস ওয়ে অফ পলিউশন বা ভ্যারাইয়াস মিনস অফ পলিউশন যে কোনো একটা ব্রাঞ্চ থেকে পড়ে যেতে পারে, যেমন নয়েজ পড়েছিল 2018-তে। সেম অ্যাজ গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং 2019-এ পড়েছে। একই জিনিস রিলেটেড। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের সাথে আমাদের ছোট ছোট যে দ্বীপগুলো ডুবে যাচ্ছে, হিমবাহ যে মেল্ট হয়ে যাচ্ছে, গ্রিন হাউস গ্যাসের যে এফেক্ট দেখা দিচ্ছে, সবগুলোই কিন্তু পরস্পরের সাথে যুক্ত। এবং জাঙ্ক ফুড অ্যান্ড ডিজিজ, এটাও দেখো সেই লাইফস্টাইল ইস্যুটাকে টাচ করছে। তিনটে, পুরো এই ক্লাবের মধ্যে তিনটে কোশ্চেন 18, 19, 21-এ পড়েছে এবং তিনটে এতই পাশাপাশি থাকছে যে তুমি যদি একটু ভাবো এর সাথে রিলেটেড কিন্তু আরও দুটো তিনটে রচনা তোমার মাথায় চলে আসবে। যে যদি জাঙ্ক ফুড অ্যান্ড ডিজিজ পড়ে, তাহলে আমরা আধুনিককালে যে আধুনিক বর্তমান সমাজে বা বর্তমান দিনে যে সারাদিন বসে রয়েছে, আমাদের জীবনযাপনটা একদম সেডেন্টারি হয়ে গেছে, ঠিক আছে, তো সেটার উপর পড়ে যেতে পারে, লাইফস্টাইল ডিজিজের উপরে পড়ে যেতে পারে, মোবাইল দেখার ফল হিসেবে পড়ে যেতে পারে, যেটা অলরেডি পড়ে গেছে। সুতরাং পলিউশন একটা যখন পড়েছে, তার সাথে রিলেটেড কি পড়তে পারে বা পড়ে যেতে পারত বা পড়বে, এবং বাকিগুলোর জন্যও একই জিনিস। শুধু তোকে আমি বলতে চাইছি যে 4 বছরে টোটাল প্রায় 12টা 16টা সব মিলিয়ে যাই পড়ুক না কেন, মাত্র 3টে ক্লাবে যুক্ত হচ্ছে। আমরা চলে যাব থার্ড কম্পোনেন্টে, সোসাইটি অ্যান্ড এডুকেশন। এই ক্লাবের মধ্যে আমরা 5টা রচনা পেয়েছি, বা 5টা রচনা যা এই 4 বছরে এসছে নানা দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে আলটিমেটলি এই ক্লাবের মধ্যে বা এই সেগমেন্টের মধ্যে পড়ে। যেমন মিউজিক অ্যাজ এ থেরাপি, অর্থাৎ এখনকার দিনের যে স্ট্রেসফুল, যে হেভি জীবনযাপন, যে র্যাট রেসে আমরা নামছি, সেই র্যাট রেসে নেমে সেই স্ট্রেসফুল জীবনযাপন করতে করতে আমরা যে সেই লাইফস্টাইল ডিজিজের মধ্যে ঢুকে যাচ্ছি, তার থেকে মুক্তির পথ হিসেবে মিউজিক, তার থেকে মুক্তির পথ হিসেবে আউটডোর গেমস হতে পারত, তার থেকে মুক্তির পথ হিসেবে এক্সারসাইজ হতে পারত। বাট আমি বলতে চাইছি আলটিমেটলি দেখো সোসাইটি, সোশ্যাল ইস্যু কেমনভাবে প্রশ্নে আসছে। মিউজিক অ্যান্ড থেরাপি পড়লো 2018-তে। দেখো, লাইটার স্কুল ব্যাগ ফর প্রাইমারি স্কুল চিলড্রেন, প্রাইমারি বাচ্চাদের জন্যে স্কুল ব্যাগের বোঝা হালকা হবে, অর্থাৎ শিক্ষাকে আমরা বাহন করিতে পারিলাম না, বহন করিয়া চলিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লাইনটাই জাস্ট একটা ইংরেজিতে ট্রান্সলেট করে পরীক্ষায় দিয়ে দিল 2018-তে। লাইটার স্কুল ব্যাগ ফর প্রাইমারি স্কুল এডুকেশন বা প্রাইমারি স্কুল চিলড্রেন 18-তে পড়েছে। 19-এ কি পড়েছে দেখো, রিডিং হ্যাবিট ইন স্কুল চিলড্রেন, অর্থাৎ ব্যাগ তো নিয়ে যাচ্ছি, স্কুলের ক্লাসরুম তো খুব হাইফাই ওয়াইফাই ফ্যাসিলিটেড হয়ে যাচ্ছে, খুব ঝাঁ চকচকে তকতকে স্কুল, যেন মনে হচ্ছে 5 তারা হোটেলের মতন, বাট বাচ্চাদেরকে রিডিং হ্যাবিটটা ইনকালকেট হচ্ছে। কত রিলেটেড দেখো বিষয়গুলো, কত রিলেটেড। থার্ড, রিডিং ইন স্কুল চিলড্রেন কবে পড়েছে? 2019-এ। নেক্সট, সোশ্যাল সার্ভিস ফর হিউম্যান এক্সিস্টেন্স। এর মাঝখানে একটু বড় জিনিস রয়েছে, সোশ্যাল সার্ভিস ইজ ইম্পর্টেন্ট বা ম্যান্ডেটরি বা ইম্পারেটিভ ফর হিউম্যান এক্সিস্টেন্স, এরকম কিছু আছে। বাট যাই হোক, আলটিমেটলি মানুষের জীবন যে কেবল খাওয়া, পড়া, উপার্জন করা, তার পরিবার প্রতিপালন করা, কিছু সঞ্চয় করা
এবং ইকোনমি অ্যাক্টিভিটিতে যোগ দেওয়া এগুলোই নয়। আমরা প্রত্যেকের জন্যে সেই কনসেপ্ট অনুযায়ী আমাদের জীবনের মানে কতটা অন্যজনের জন্য কাজে লাগছে, বা পরার্থে প্রাজ্ঞে উৎসৃজেত বলে আমরা যে কথাটা শিখেছিলাম, যে তুমি আর কাউকে কতটা সাহায্য করছো, অন্য মানুষের জন্য তুমি কতটা অবদান তোমার রয়েছে সমাজে, তুমি আর কারোর হাসি ফোটানোর জন্য মুখে কি করছো, এইটা তোমার বেঁচে থাকার জন্য খুব প্রয়োজনীয় একটা ব্যাপার। এইটার উপরে রচনা 2022 রিপ্রেজেন্টেশন অফ উমেন এম্পাওয়ারমেন্ট ইন লিটারেচার অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্ব সাহিত্যে বা বিশ্ব সাহিত্যে উমেন এম্পাওয়ারমেন্টের ঘটনাগুলো কোথায় কোথায় ঘটেছে, বিশ্ব সাহিত্যের মাধ্যমে আমরা কোথায় কোথায় সেগুলো দেখি বা প্রতিভাত হয়, প্রতিস্ফুট হয়, 2022 কোশ্চেনটা পড়েছে। এবং বাংলাতে দেখো অলমোস্ট ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে যেটা মজার কথা বলছিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে যেটা পড়ে, যেটা হচ্ছে যে এইগুলোর মধ্যেই দেখো কোথাও একটা পড়েছিল ছাত্র যুব সমাজে সাহিত্য চর্চার প্রভাব বা গুরুত্ব। বাংলাতে কোথাও একটা চিঠি লিখতে বলেছিল বা কিছু একটা রিপোর্ট করতে বলেছিল। তো আলটিমেটলি দেখো এই জিনিসগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বাংলাতে দেয়। বাংলা ইংরেজি দেওয়ার তফাৎ আমি তোমাদেরকে মিসলেনিয়াসের ক্লাসে বোধহয় এটা বলেছিলাম, পারলে তোমরা একবার মিসলেনিয়াসের ভিডিওটা দেখে নিও, যে বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভ রাইটিংয়ের যে মেন তফাৎ সেটা হচ্ছে ইংরাজি যেহেতু বাঙালি ছাত্রছাত্রী ইংরেজি যেহেতু কম পায়, ইংরেজি যেহেতু ভয় পায়, তাই ইংরেজির কোনো একটা ঘটনা ইভেন্ট বেসড লেখা লিখতে দেয়। একটা অ্যাক্সিডেন্ট হলো, তুমি তার উপরে লেখো, প্রতিদিন কারেন্ট চলে যাচ্ছে, তুমি তার উপরে লেখো। বাট বাংলার ক্ষেত্রে কিন্তু একটু কনসেপচুয়াল লেখা লিখতে দেয়, পুরোপুরি ইভেন্ট বেসড লেখা লিখতে দেয় না। যে কোনো একটা আন্দোলন হয়েছে সেটার ফলশ্রুতি হিসেবে তুমি লেখো, কোনো একটা অসুখ চড়াচ্ছে তার কি কি ব্যবস্থা নেওয়া যায় সেগুলো লেখো, এগুলো বাংলাতে পড়ে। তো তোমাদেরকে আমি এইটার ওপরে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে টপিকগুলো, গত 4 বছরের টপিকগুলো আমরা মাত্র 3টে ব্রড সেগমেন্টের মধ্যে ঢুকিয়ে এইটুকু বুঝতে পারছি যে কিছু টপিক রয়েছে যেগুলো পিএসসি বরাবরই জোর দেয়। সুতরাং আমরা যে ডিসকাশনটা শুরুতে করেছিলাম সেই ডিসকাশনটা ফিরে আসি। সেই ডিসকাশনটা দুটো টপিকের উপর, দুটো পয়েন্টের ওপর ছিল। এক নাম্বার যে আমরা WBCS এর ক্ষেত্রে ইংরেজি ডেসক্রিপটিভ পেপারের ক্ষেত্রে যেটা প্যাসেজ লিখতে দেওয়া হয়, যে পোর্শনটা সবচেয়ে কঠিন বলে ছাত্ররা মনে করি আমরা পরীক্ষার ক্ষেত্রে, সেই জায়গাটায় আমরা কি কোনো সাজেশান তৈরি করতে পারি? সেই জায়গায় বিগত প্রশ্নগুলো কি দেখলে এটা আন্দাজ করা যায় যে এটা কোনো একটা পার্টিকুলার প্যাটার্ন বা টাইপ ফলো করছে? সো অ্যান্সার ইজ ইয়েস। কিছু সার্টেন টপিক লাইক এনভায়রনমেন্ট, লাইক সোসাইটি, টপিকগুলোর নাম আমি আর বেশি না এক্সপ্লেন করে শুধু বলতে পারি টেকনোলজি অ্যান্ড লাইফস্টাইল, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ অ্যান্ড সোসাইটি অ্যান্ড এডুকেশন, এই 3টে জিনিসের মধ্যেই কিন্তু ঘুরে ফিরে আবর্তিত হচ্ছে। সুতরাং তুমি যে আমার ছাত্রটা বা ছাত্রীটা পরীক্ষা দিতে চলেছো, নট অনলি WBCS বাট অলসো ফর এনি ডেসক্রিপটিভ রাইটিং আপকামিং পিএসসি এক্সাম, অর্থাৎ সেটা মিসলেনিয়াস হতে পারে, সেটা ক্লার্কশিপ হতে পারে, যেখানেই কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংয়ের পোর্শন রয়েছে ফর ইংলিশ, মনে রাখবে এই প্যাটার্নটা ফলো হবে, এই ধাঁচটা কিন্তু তুমি পাবে। অর্থাৎ ওমান এম্পাওয়ারমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, যেটা প্রশ্ন বারবার বলে থাকে যে এটার উপরে প্রিলিমিনারি কোশ্চেনও প্রচুর হয়। সো ওম্যান এম্পাওয়ারমেন্ট যেমন একটা ইম্পর্টেন্ট ইস্যু, গ্লোবাল ওয়ার্মিং বা এনভায়রনমেন্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু, পলিউশন একটা ইম্পর্টেন্ট ইস্যু, এনভায়রনমেন্ট ডিজেনারেশন একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং হেলথ একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে লাইফস্টাইল আমরা কাটাচ্ছি একটা সেডেন্টারি লাইফস্টাইল ইম্পর্টেন্ট ইস্যু, অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু দ্যাট যে টেকনোলজি আমাদের লাইফটাকে কেমনভাবে মোবিলাইজ করছে, এবং টেকনোলজির ইনভলভমেন্ট থ্রু এনি মিনস, থ্রু এনি ওয়ে, সেটা আমাদের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, ঘুরে ফিরে এগুলো থেকেই প্রশ্ন আসে। সুতরাং ঠিক আমার এই লেখাটাকে ফলো করে ডু ইউর ব্রেন স্টর্মিং। আমি তোমাকে বলবো না, বিকজ ইউ আর টু বি এ সিভিল সার্ভেন্ট।
আমি তোমাকে বলে দেবো তো তুমি কপি পেস্ট হয়ে যাবে, তোমার সিভিল সার্ভেন্ট আর হওয়া হবে না। তুমি ভাবো যে এই বিষয়গুলোর উপর রিলেটেড কি প্রশ্ন আসতে পারে। দেখো পার্টিকুলার এই জিনিসগুলোর মধ্যে কিন্তু মানে কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা কনভেনশনাল হোক, অন্য জিনিস খুব বেশি কিন্তু আসে না। খুব একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, খুব একটা বড় ন্যাশনাল ইভেন্ট, খুব একটা বড় কি বলা যায়, একটা খুব খুব কনফ্লিক্ট ফুল কোনো ঘটনা এরকম কিন্তু আসে না, যেটা কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রে আসে। মিসলেনিয়াসের ক্ষেত্রে কিন্তু ওইগুলো খুব মানে বহির্বিশ্বের কোনো ঘটনা, একাধিক কোনো মাল্টি ন্যাশনাল মাল্টিল্যাটারাল কোনো ইস্যু, ভারতের কোনো চরম কোনো বিশেষ ঘটনা বা কোনো কি বলা যায় আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে খুব বড় ডেভেলপমেন্ট হয়েছে, খুব মার্ভেলাস কিছু করেছে, সেগুলোর উপর কিন্তু মিসলেনিয়াস আছে। বাট WBCS ইজ ফলোয়িং এ সার্টেন অ্যান্ড পার্টিকুলার ট্রেন্ড রিগার্ডিং অন সাচ ব্রডার সেগমেন্টস। ক্লিয়ার? এখন আসবো আমরা সেই পোর্শনটায় যে কোশ্চেন যদি কঠিন হয় বা কোশ্চেন কঠিনের এই প্রবণতাটা যদি ফলো হয় মেন্সের ক্ষেত্রে, তাহলে আমরা কি পেতে চলেছি। সো আমরা এবারে কি বুঝবো যে প্রিলিমিনারির যদি এই মডিউলটা মেন্সের ক্ষেত্রেও রিপিট হয়, তাহলে মেন্সের কোশ্চেন আমরা কেমনভাবে ডিল করব এবং মেন্সের কোশ্চেন আগের বারের সাথে সামনের বারের মেন্সের কোশ্চেনের কি তফাৎ হতে পারে, সেইটা বুঝতে গেলে সবচেয়ে আগে আমাদেরকে 2022-এ আসা অর্থাৎ লাস্ট এক্সামটায় আসা প্যাসেজগুলোকে সেপারেট করতে হবে, ওকে, বা আইডেন্টিফাই ডিস্টিংগুইশ করতে হবে। তিনটা কোশ্চেন ধরো আমি যদি লিখি এখানটায়, মডার্ন লাইফ ইন AI, second thing is that search engine on the internet, Ashirvad Novisab, Lord or Devil, and third representation of women empowerment in literature of the world. এখন এই তিনটে যে প্যাসেজ পড়েছে তার মধ্যে কিন্তু সিরিয়াসলি দেখো প্রথম ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে কিন্তু বা ফার্স্ট এবং সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু খুব বড় ভেরিয়েশন বা খুব বড় ওরিড হওয়ার কিছু নেই, কেননা এক্স্যাক্টলি এই ফর্মেই আগের বারে প্রশ্ন এসছে, এই ফরম্যাটেই প্রশ্ন এসছে। হ্যাঁ, সার্চ ইঞ্জিন ছিল, কখনো সেটা সোশ্যাল মিডিয়া হয়েছে, কখনো সেটা মোবাইল হয়েছে, কখনো সেটা সায়েন্স হয়েছে, কখনো সেটা টেকনোলজি হয়েছে, বাট সেটার বেশি ব্যবহার, সেটার আমাদের সমাজ জীবনে তার গভীরভাবে সংমিশ্রণ উপকার না অভিশাপ, আলটিমেটলি প্রজ অ্যান্ড কনস টাইপেরই কোশ্চেন কিন্তু এই দুটো। ওকে, মডার্ন লাইফ ইন AI এটা সম্বন্ধে তোমার একটা লাইনই পরে অ্যাড করব, বাট থিং ইজ দ্যাট এই দুটো কিন্তু বাকি ট্রেন্ডের মতন হুবহু ফলো করে। বাট ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট যে এই কোশ্চেনটা বা এই প্যাসেজটা যে রিপ্রেজেন্টেশন অফ ওমেন এম্পাওয়ারমেন্ট ইন লিটারেচার অফ দ্য ওয়ার্ল্ড 2022-তে যেটা পড়লো, বেসিক্যালি এইটা কিন্তু একটা ডিফারেন্ট টপিক। এটা ডিফারেন্ট টপিক ইন দ্যাট কনটেক্সট যে এইটা লেখা বেশ কঠিন। এই রচনাটা বা এই প্যাসেজটা কিন্তু শুধু একটা সার্টেন প্যাসেজ বা একটা পার্টিকুলার কোনো একটা বিষয়ের প্রজ কনস ডুজ ডোন্টস ডাজ নটের মতন ইস্যু নয়। এইটা তিনটে পার্ট আছে, এক ওম্যান এম্পাওয়ারমেন্ট, সেকেন্ড লিটারেচার, থার্ড ওয়ার্ল্ড। অর্থাৎ তোমাকে তিনটে বিষয় টাচ করতে হবে। প্রথম জিনিস হচ্ছে তোমাকে যেটা টাচ করতে হবে হচ্ছে ওম্যান এম্পাওয়ারমেন্ট। এখন ওম্যান এম্পাওয়ারমেন্ট তুমি র্যান্ডাম সেখান থেকে খুশি উদাহরণ এবং যে কোনো ফিল্ড থেকে তুমি এক্সাম্পল তুললে হবে না। তোমাকে কোথা থেকে এক্সাম্পল তুলতে হবে? লিটারেচার থেকে এক্সাম্পল তুলতে হবে। লিটারেচারে কোথায় জিনিসটা রিফ্লেক্টেড হয়েছে। অ্যান্ড থার্ড হচ্ছে যে লিটারেচার শুধু ইন্ডিয়ান লিটারেচার বা শুধু বেঙ্গলি লিটারেচার না, লিটারেচার তোমার অল ওভার দ্য ওয়ার্ল্ড তুলতে হবে। অর্থাৎ যে অ্যারেনা, যে ডোমেনটা তোমাকে এই রচনাটার জন্য দেওয়া হলো সেটা কিন্তু অনেক ভাস্ট। এটার উপরে তোমার পর্যাপ্ত জ্ঞান না থাকলে তুমি লিখতে পারবে না। বা এটা যে অ্যাটেম্প করতে পারবে তারা কিন্তু দারুণ নাম্বার পাবে। সবসময় মনে রাখবে রচনা লেখার ক্ষেত্রে যে সবচেয়ে ওপরেরটা না লিখে সবচেয়ে নিচেরটা লেখো।
কারণ রচনা দেয়াই হয় এরকমভাবে যে সবচেয়ে সহজটা ওপরে, তারপর মাঝামাঝিটা মাঝখানে এবং সবচেয়ে কঠিনটা নিচে। পেপার সেটাররা জানে যে 70টা ছেলেই প্রথমটা লিখবে এবং তারা একটা ধরা বাঁধা গতের নাম্বার পাবে। যে যত ভালো এক্সেলেন্ট লিখুক না কেন কখনোই তার থেকে ভালো নাম্বার উঠবে না, তার কারণ টপিকটাই সোজা, সকলেই তাই লিখেছে। যত ভালো লেখো না কেন মাস্টারের দেখতেই ইচ্ছা করবে না পাতার পর পাতা বা ছাত্রের পর ছাত্রের লেখা একই জিনিস দেখতে। 2 নম্বরটা মাঝামাঝি, ধরা যাক যে 30টা ছেলে পড়ে থাকবে, 70টা বাদ দিয়ে তাদের মধ্যে অলমোস্ট 25টা 26টা 27টা ছেলে সেটা লিখবে, অ্যান্ড শেষ টপিকটা নিয়ে 2-3টে ছেলে লিখবে। যারা এই শেষ টপিকটাকে চুজ করতে পারবে, যারা এই শেষ টপিকটাকে চেজ করতে পারবে, দে আর দ্য উইনার, দে আর দ্য ফিনিশার। ওকে, সো এই একটা 2022 সালে পড়া প্যাসেজ বা রচনা কিন্তু একটা ইন্ডিকেশন দেয় যে প্রশ্ন যদি ডিফিকাল্ট আসে তো কেমন ডিফিকাল্ট আসতে পারে, এবং প্রশ্ন যদি ডিফিকাল্ট আসে সেটাকে কি ফলো করে, সেই ডিফিকাল্টিসটা কি ফলো করে, অ্যান্ড ডিফিকাল্টিসটা কি ফলো করে এইটার উত্তর পেতে তোমাকে আরেকটু ভেতরে ঢুকতে হবে। সেটা হচ্ছে যে কয়েক বছর আগে ঠিক একটা প্রশ্ন ইউপিএসসির কোনো জিএস পেপারে এসেছিল। প্রশ্নটা এইরকম যে ভারতের ফ্রিডম স্ট্রাগল মুভমেন্টের ক্ষেত্রে বিদেশি নারীদের অবদান, বুঝতে পেরেছ? অর্থাৎ ভারতের ফ্রিডম স্ট্রাগলের যে হিরো হিরোইন তা না, আমরা স্পেসিফিক ভগৎ সিং, নেতাজি, গান্ধী, জওহরলাল নেহরু, আবুল কালাম এদের যে কন্ট্রিবিউশন বা রোল সেগুলো না, কোশ্চেন কোথায় চলে যাচ্ছে পুরো মেয়েদের দিকে। এবং কোথায় কোশ্চেন আরও স্পেসিফিক হচ্ছে যে সেই সব মেয়ে যারা বিদেশিনী, যারা ফরেন থেকে এসছে বা যাদের অরিজিন ফরেন, তারা ইন্ডিয়ার ফ্রিডম স্ট্রাগল কোথায় কোথায় অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে, তাদের উপরে একটা ছোট নোট লেখো। জিএস পেপারে যেমন খুব 200-250 শব্দের উপর লিখতে দেয়া থাকে। দেখো সেই কোশ্চেনটাকে বলা যায় ফলো করছে এরকম একটা কোশ্চেন যে ওয়ার্ল্ড লিটারেচারের ক্ষেত্রে ওম্যান এম্পাওয়ারমেন্টের বিষয়গুলোকে তুমি লেখো। চলে আসি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের 2022-এর কোশ্চেন। এই কোশ্চেনটাও কিন্তু ইউপিএসসিতে জিএস পেপারে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4 নামক একটা কোশ্চেন এসেছিল, IR4, সেটার সাথে কিন্তু ম্যাচ করে, অনুরূপ। অর্থাৎ আমি বলতে চাইছি যে যদিও 2022-এর প্রশ্নের এরকম একটা মর্ম রয়েছে যে সেগুলো পুরনো ট্রেন্ড ফলো করে বা এই যে 3টে ব্রডার সেগমেন্ট সেগুলোর মধ্যে পড়ে, স্টিল তার মধ্যে ইন্ডিকেশন রয়েছে যে প্রশ্ন কিন্তু কঠিন হবে এবং প্রশ্ন অনেকটা ইউপিএসসিতে আগে পড়ে গেছে এরকম কোনো টপিক বা এরকম কোনো প্রশ্নকে অনুসরণ করে হবে। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা 8-10টা বছর আগের গোটা 2-3 বছর পর পর, অর্থাৎ আজকে যদি 2024 হয় তো তোমরা 2013, 14, 15, 16 এই ফেজে ইউপিএসসিতে জিএস পেপার 1-2তে কী প্রশ্ন এসেছিলো এবং এসেতে কীরকম প্রশ্ন এসেছিলো বা কী টপিকের ওপর এসে লিখতে দেওয়া হয়েছিল তোমরা একবার চোখ বুলিয়ে নাও। ইউপিএসসির হার্ডশিপ লেভেল অনেক বেশি, তো আমি বলছি না যে পুরো সেই রকম প্রিপারেশান করতে। ফর দ্য WBCS গাইজ, যারা ইউপিএসসি WBCS কম্বাইন্ড প্রিপারেশান নিচ্ছে বা ইউপিএসসি প্রিপারেশান নিচ্ছে, দ্যাট ইজ কোয়াইট ডিফারেন্ট থিং। তাদের তো প্রিপারেশান নিতেই হবে এটার জন্য খুব ভালো করে মন থেকে। বাট যারা WBCS-এর প্রিপারেশানে নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছো তারা একবার বলবো যে হ্যাভ এ লুক অন দ্যাট পিরিয়ড, যে ওই সময় কেমনভাবে জিএসের প্রশ্ন আসতো, যেটা ধাঁচ আজকের দিনের পরিবর্তিত WBCS ফলো করতে চলেছে এবং সেই সময় এসে কি পড়তো। ক্লিয়ার? সো আমরা মোটামুটি একটা কম্পারেটিভ চার্ট বানালাম, একটা লিস্ট তৈরি করে ধরে কীরকমভাবে আমাদের টপিকগুলো এসছে প্যাসেজের জন্য দেখলাম। এইটার ওপরে তোমরা আরেকটু ভাবো, এই জিনিসগুলো নিয়ে তোমরা নিজেরা নোট ডাউন করো বা এইটা দেখেই তোমরা ভিডিওটা পজ করে
কি কি জিনিস এর সিমিলার থাকতে পারে, কি কি জিনিস রিলেটেড থাকতে পারে, একটা লিস্ট বানাও এবং সেই লিস্টের উপরে তোমরা কিন্তু অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করো। এবং এটা আমি বারবার বলবো যে সমস্ত পরীক্ষার জন্য যেগুলোতে ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে, ওকে। এবং আমার মনে হয় যে এটা যে ঠিকঠাক করতে পারবে সে কিন্তু খুব ভালো ফল পাবে, ফলপ্রসূ হবে এই ফর্মুলাটা। তার কারণ এই ফর্মুলার মধ্যে কিন্তু কোনো এক্সেপশান দেখতে পাচ্ছি না আমি, অর্থাৎ এরকম একটা দুটো রচনা পড়েনি যে যাকে আমি এর মধ্যে ঢোকাতে পারবো না। সমস্ত রচনা বা প্যাসেজই কিন্তু এর ভিতরে থেকে যাচ্ছে। সুতরাং একটু প্ল্যান করো, একটু বুদ্ধি লাগাও, একটু ভাবনা চিন্তা করো এবং একটা সঠিক প্রিপারেশান চার্ট তৈরি করো যে তুমি কিসের কিসের কোন কোন টপিকের উপরে লিখবে। আমার মনে হয় পরীক্ষায় ক্লিক করে যাবে। আমার মনে হয় এখান থেকেই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে এরকম কোনো এসে তোমরা পাবে। ওকে, চলো, বেস্ট অফ লাক।